একটি বিষয় এইমাত্র জানতে পারলাম, এই জন্য আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর একটি বিরাট দূরত্ব শুরু হয়ে গেছে। অনেকগুলো বিষয় নিয়ে তারা এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছে। জেনারেল ওয়াকার খান ডক্টর ইউনূসকে বলেছেন, স্যার, বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি, তাতে বোধহয় আপনার চলে যাওয়াই মঙ্গল। হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হওয়ার আগেই রাজপথে আওয়ামী লীগ। ইউনূসের ইস্তফার দাবিতে ঢাকার রাস্তায় ক্ষমতাচ্যুত শাসক দলের মিছিল। ভোরে রাজধানী ঢাকার শাহবাগে মিছিল করে আওয়ামী লীগের ছাত্র সংগঠন। সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি জানান ছাত্রলীগের সদস্য। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছে। সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে। আমাকেও কয়েকজন নক করেছেন, আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার। ডেফিনেটলি আগামীকাল 13ই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই লকডাউন নিয়েও কথা হয়েছে। আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি 50% উইথড্র করেছে, বাকি 50% রাখার জন্য নানা রকমের চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে। তো কালকের পরিস্থিতি কিভাবে সামলাবে, বিজিবি কোথায় কোথায় মোতায়েন করবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে, কথা প্রসঙ্গে জেনারেল ওয়াকার খান ডক্টর ইউনূসকে বলেছেন, স্যার, বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি, তাতে বোধহয় আপনার চলে যাওয়াই মঙ্গল। আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে। প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল, তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বদলেছে। সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইউনূসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো। আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, যে জেনারেলরা, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তারা কিছু কথা বলেছিল। যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না, আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন, এরকম কিছু আলোচনা হয়েছিল। এবং সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইউনূসের কাছে পাঠিয়েছিলেন। এই যে ভিডিওটা পাঠিয়েছেন, এটি জানার পরে অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা খুব ক্ষোভ প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে, কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইউনূসের কাছে দিলেন। আমার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার, যেহেতু তার অনেকগুলো মুখ, তাকে চেনা খুব কঠিন, এবং যেহেতু তার অন্তরে জামাত, সে ডক্টর ইউনূসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে, বোঝাতে চেয়েছে যে আমি কি করব, এটা সবার ধারণা। সো হি ইজ প্লেইং অল অ্যারাউন্ড। তো এটা তিনি বলেছেন। ডক্টর ইউনূস এই কোনো কমেন্ট করেননি, এটা শুনেছেন, কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত। কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে। ডক্টর ইউনূস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক। তিনি কোনো একটা পদে বসলে সেটা ছাড়তে চান না। এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন, রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি। সরকার তাকে সরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। পরে আইনিভাবে হেরে তিনি এই পদটি ছেড়েছেন। সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার, কারো কথা শোনে না, প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ, এবং তিনি যে কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পদ ছেড়ে চলে যাবেন, এটা মনে হয় না কেউ বিশ্বাস করে। এর আগে তিনি আওয়ামী লীগের 15 বছর 6 মাস 8 দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই জরিমানা টানা দেওয়া,
তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন এবং এর সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে। তিনি কারো কথা শোনেন না। তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে। তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি কান দেন না। এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মতপার্থক্য দেখা গেছে। এই যে আমরা বলছি যে আলী রিয়াজ পালিয়ে গেছেন, কিন্তু শুনলাম যে ডক্টর আলী রিয়াজ নাকি ইউনূসের উপরে অভিমান করে চলে গেছেন। সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট, সে প্রচন্ড স্বার্থপর। তো এই লোকটাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবেন? এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের, এটা একক ডক্টর ইউনূসের সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না, এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না, বাট হি ডিডন্ট লিসেন টু এনিওয়ান। এবং এনসিপি, জামাত, শিবির এদের দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিয়েছেন। তো এখন এরকম একটা গোয়ার গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে? আবার তিনি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যাবেন, সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ, প্রায় শূন্যের কোঠায়। কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণভোট, জুলাই সনদ, এইসব নিয়ে তিনি এমন পরিকল্পিতভাবে কিছু জটিলতার সৃষ্টি করছেন যাতে সঠিক সময়ে নির্বাচনটা না হয়। আগামী 20শে নভেম্বর আমাদের হাইকোর্টের অ্যাপিল ডিভিশন একটা অবজারভেশন দেবেন কেয়ারটেকারের ব্যাপারে, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে। সেইটা যদি দেয় এবং সেইটা যদি এবারেই ইমপ্লিমেন্ট করে, তাহলে হয়তো ডক্টর ইউনূস সরে যাবে এবং দেশের জন্য মঙ্গল হবে। সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলবো। কিন্তু সেটা যদি না হয়, তাহলে ডক্টর ইউনূসকে সরাবেন কি করে? আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না। এবং বাংলাদেশে এর আগে অন্তত 3 জন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে। 1975 সালের 3রা নভেম্বর যখন খালেদ মোশাররফরা বিপ্লব করলেন, তখন কিন্তু মুস্তাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আবার পরবর্তীতে এই 1975 সালের 6ই নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং 1977 সালের 21শে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন। এবং সেই সময় একটা মিটিংয়ে বিচারপতি সায়েম বলেছিলেন, জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক, তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, একটা নির্বাচিত সরকার আসুক। সেই দিন রাত 2টোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিলেন। এরপরে 1982 সালের 24শে মার্চ সেই এরশাদ গিয়ে সেই সময়ের বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন। সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিঅ্যাক্টেড সিরিয়াসলি, আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন, বাট এরশাদ অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে। তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে, এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইউনূস যদি স্বেচ্ছায় না যায়, তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে। কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে? এই যে জেনারেল ওয়াকার, তাকে তো এখন কেউ বিশ্বাস করে না। এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না, এটা হলো এখন 90% আর্মি অফিসারের বক্তব্য। তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন, কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন? জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই, সেটা হলো জামাতকে ক্ষমতা আনা। কিন্তু সে একটু বাটে পড়ছে, একদিকে তার বাহিনী তার পক্ষে নাই, আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, এখন মার্কিন ডিপ স্টেটের পলিসিও বদলে গেছে। সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল, ভারতের সাথে, ইউনূসের সাথে, বিএনপির সাথে, সবার সাথে খেলে তিনিও লেদায় ফেলছেন। সো জেনারেল ওয়াকারেরও যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না, কারণ সে সবার সাথে প্লে করতেছে। তো এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে ডক্টর ইউনূস হ্যাজ টু গো, তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য। কিন্তু তার প্রস্থানটা কিভাবে হবে, সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 500তম পর্বে আবারও সবাইকে শুভেচ্ছা, সাথে থাকবার জন্য, পাশে রাখবার জন্য ধন্যবাদ। একটি বিষয় এইমাত্র জানতে পারলাম, এই জন্য আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর একটি বিরাট দূরত্ব শুরু হয়ে গেছে। অনেকগুলো বিষয় নিয়ে তারা এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর ভিতরে যে 3টি বা 4টি গ্রুপ ছিল, এরা সব এক হয়েছে কতগুলো বিষয় নিয়ে। তার 1 নম্বর বিষয় হলো যে এই সরকারের নির্দেশে
কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা ওই যে রাস্তাঘাটে যেভাবে পিটাপিটি গোলাগুলি নেতাকর্মীদের মেরে ফেলা, হত্যা করা, এইগুলো আর করবে না। এখান থেকে তারা সরে গেল। এই হলো 1 নম্বর সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হলো, যদি আওয়ামী লীগ সহ দেশের সকল দলের অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন না হয়, সেই নির্বাচনে সেনাবাহিনীর সদস্যরা ডিউটি পালন করবে না। সরকারকে জানিয়ে দিয়েছে, এবং এটা এইমাত্র আমি শুনলাম। আরো কয়েকটা বিষয় আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তার মানে ডক্টর ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। সেনাবাহিনী যদি এইভাবে সরে দাঁড়ায়, তাহলে কোনো কিছু দিয়েই এই সরকার আর তার নিরাপত্তা রক্ষা করতে পারবে না। প্রিয় দেশবাসী, আওয়ামী লীগ আয়োজিত এই যে ঢাকা লকডাউন প্রোগ্রাম, এটা সফল করুন। এগুলো আপনাকে এই জন্যই করতে হবে, দেশকে রক্ষা করতে। দেশের যে অবস্থা এখন, দেশবাসী আওয়ামী লীগের পাশে দাঁড়ান, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে দাঁড়ান, এবং এই 10, 11, 12, 13 এই প্রোগ্রামগুলো সফল করুন, এবং এই সরকারের হাত থেকে দেশটাকে রক্ষা করুন। আমরা শান্তিতে বাঁচতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশকে এই অবস্থা থেকে উদ্ধার আমাদেরকে করতেই হবে। সজীব ওয়াজেদ জয়ের ভাষণটি শুনলাম। সজীব ওয়াজেদ জয়ের ভাষণে সে যেই কথাগুলো বলেছে, সেগুলোর 90% সাথে আমি একমত। এবং এই ভাষণগুলোতে যে বিষয়গুলো এসছে, তার ভিতরে চুম্বক বিষয়গুলো হচ্ছে, যা আমি বারবার বলে এসছি, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কোনো দোষ করে থাকলে, এবং অনেক ভুল তারা করেছেন অনেকেই, শীর্ষ নেতারা, কিন্তু তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার তো তাদের আছে। আপনি সুষ্ঠু বিচার না করে, ক্যাঙ্গারু আদালত করে কোনো সরকার, অবৈধ সরকার, তার বিচার প্রক্রিয়াকে মানুষের উপরে চাপিয়ে দিবে, তা মেনে নেওয়া যায় না। বর্তমান সরকার অনেক ভুল করেছে। বর্তমান সরকার বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে। উচিত ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা, সেটাও হয়তো মেনে নেওয়া যেত। কিন্তু বর্তমান সরকার না সাংবিধানিক, না বিপ্লবী সরকার। এই সরকারের আইনি কোনো ভিত্তি আমি অন্তত খুঁজে পাইনি এখন পর্যন্ত। এবং আইনের মিথ্যা অনুবাদ এবং বিকৃত অনুবাদ করে রাজনৈতিক বিভিন্ন কর্মীদেরকে বিচারক এবং প্রসিকিউটর বানিয়ে ক্যাঙ্গারু আদালত তৈরি করা, প্রতিষ্ঠা করা, এবং সেই আদালতে বিচার করলে সেই বিচার তো মেনে নেওয়া যায় না। আমি আমার চরম শত্রুও ন্যায় বিচার চাক, আমি তা বাংলাদেশের নাগরিক হিসাবে দাবি করব। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথম থেকে জুডিশিয়াল পারসিকিউশন শিকার হচ্ছে। যদি যারা বর্তমানে ক্ষমতায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আছে তারা মনে করে যে আওয়ামী লীগ শাসন আমলে আইনের অপপ্রয়োগ বা কালো আইনের দ্বারা মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে, তাহলে আমার প্রশ্ন, তার চাইতেও কি শতগুণ ভয়ঙ্করভাবে বর্তমানে বিচারিক প্রক্রিয়া চলছে না? আপনারা জানেন যে আমি সোচ্চার হয়েছিলাম সাথে সাথে শেখ হাসিনা সরকারের পতনের পরেই, যখন আসিফ নজরুল আইন নিয়ে এলো যে পুলিশ হত্যার বিচার চলবে না। আমি তখনই বলেছিলাম যে একতরফা ইনভেস্টিগেশন করে পুলিশ হত্যার বিচার না করে শেখ হাসিনা, আওয়ামী লীগ কারো বিচার হয় কিভাবে? কারণ পুলিশ হত্যার বিচার হলে বেরিয়ে আসবে আন্দোলনের সাথে বা আন্দোলনকারীদের সাথে সাধারণ জনগণের পাশাপাশি সন্ত্রাসীরা আমাদেরকে বোকা বানিয়েছিল কিনা। দেখেন, আমি বলেছি বারবার, শেখ হাসিনা সরকারের অনেক বিফলতা আছে, এবং সেই বিফলতার মাসুল আওয়ামী লীগ দিয়েছে। আওয়ামী লীগের রেপুটেশনের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তার চাইতেও 10 গুণ নাশকতা, স্বৈরাচারিতা, ফ্যাসিজম, দুর্নীতি চালিয়ে যাচ্ছে ইউনূস সরকার। তাহলে এই ইউনূস সরকারের উচিত নয় কি ইমিডিয়েটলি পদত্যাগ করা? আমি বলেছিলাম একটি সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিউট্রাল সরকার প্রয়োজন। কিন্তু বর্তমান সরকার তো জামাত, এনসিপি নির্ভর সরকার, এবং এই সরকারের সাথে এখন বিএনপিও আসলে দূরত্ব নেওয়া শুরু করেছে। তাহলে এই সরকার তো সকল নৈতিকতা, আইনি অধিকার সব হারিয়ে ফেলেছে। এই সরকার তো সংবিধানের সরকারও না। তাহলে এই সরকার কেন গতিতে বসে থাকবে? স্বাধীনতা সংগ্রাম করেই
টিকিয়ে রাখতে হয়। বাংলাদেশে গণতন্ত্র থাকতে হবে, বাংলাদেশে সেকুলারিজম থাকতে হবে। সেকুলারিজম মানে ধর্মহীনতা নয়। আমাদের ৭১-এর প্রতি শ্রদ্ধা বোধ থাকতে হবে। ৭১-এর প্রতি শ্রদ্ধা বোধ ওদের নষ্ট করার মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা। কোন নেতা নেত্রীর জন্য দল শেষ হতে পারে না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই যারা বিএনপি করেন, আপনাদের উচিত হবে বলা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, অধিকার দিতে হবে, অধিকার না দিলে অধিকার আদায় করা হবে। কারণ আওয়ামী লীগ যত দোষী করুক, আমাদের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগকে নিঃশেষ হতে দেওয়া যাবে না। আমি একজন বিএনপির সমর্থক হয়েও বলছি, আমি একজন শহীদ জিয়ার ভক্ত হয়ে বলছি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারে বিশ্বাস করি। যেই দল ১৯৭১-এর জন্য এখনো ক্ষমা চায়নি, যেই দল গোলাম আজম মতিউর রহমান নিজামীকে হিরো বানায়, গোলাম আজমের ছেলে মতিউর রহমান নিজামীর মেয়ের জামাইকে নিয়ে যারা প্রেস কনফারেন্স করে, যারা এখনো ৭১-এর জন্য লজ্জাবোধ করে না, যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়, ধর্মনিরপেক্ষতাকে হত্যা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, সেই দল বাংলাদেশে আস্ফালন ঘটাবে এবং ক্ষমতা গ্রহণের চেষ্টা করবে। যখন স্বাধীনতার পক্ষের দল ইলেকশন করতে পারবে না, তা মেনে নেওয়া যায় না। বিএনপি নির্বাচনে আসেনি এক কথা, আর নির্বাচনে না আসতে দেয়া আরেক কথা। নির্বাচনে না আসতে দেওয়াকে মেনে নেওয়া যাবে না। তবে আজ ঢাকায় জায়গায় জায়গায় ককটেল ফুটছে, গন্ডগোল হচ্ছে, কিন্তু সাবধান থাকতে হবে যে যারা জঙ্গি, তারা কি এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দোষ চাপাতে চাইছে কিনা প্রমাণ করতে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এই বিষয়ে তো সাবধান থাকতে হবে। কারণ ২৪-এ যারা আন্দোলন করেছিল তারা শুধু সাধারণ মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল অনেক, কিন্তু তাদের কোনো ব্যাকগ্রাউন্ডকে চেক করা হয়েছে? যারা বলেছে আমরা তো জঙ্গি আচরণ দেখেছি, একজন গুলি খেয়ে চারজন পাশে দাঁড়িয়েছিল, এগুলো নর্মাল আচরণ নয়। আমরা জয় বাংলা বললে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হয়ে যাই না। জয় বাংলা স্বাধীনতার স্লোগান। আমরা ৭১-এর পক্ষে কথা বললে আওয়ামী লীগ হয়ে যাই না। আমাদের সাধারণ বাংলাদেশিরা জয় বাংলা বলবো, বঙ্গবন্ধুকে ভালোবাসবো, জিয়াকে সম্মান করবো। এই করতে হলে আমাদের কোনো দলীয় ট্যাগ লাগানোর প্রয়োজন নাই। বাংলাদেশের বর্তমানে সরকার, ইউনূস সরকার, আমাদের সকল অধিকার হরণ করেছে, আমাদের ইতিহাস মুছে দিতে চাইছে। ৩২ নম্বর আমাদের তীর্থভূমি, বলতে লজ্জা পাবো কেন? ৩২ নম্বর সাথে আমাদের ইতিহাস জড়িত। হ্যাঁ, আমাদের পুণ্যভূমি ৩২ নম্বর। আর যারা যে সকল কুলাঙ্গাররা বঙ্গবন্ধুকে ঘৃণা করে, তাদের কাছে আমার প্রশ্ন, ইজিপ্টের ওরাও তো তাদের পুরো কীর্তি সব ভেঙে ফেলেনি। তুমি পছন্দ করো বা দ্বিমত করো, দেশের ঐতিহাসিক স্থানগুলোকে গুড়িয়ে দেওয়া যায়? এগুলোকে আমাদের ইতিহাসের অংশ নয়? তোমরা কোন অজুহাতে সরকারে থাকবে? তোমরা একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দিয়েছ, তোমরা লুটতরাজ করেছ, চরম করাপশন করেছ, জাতিসংঘে বাংলাদেশকে নিয়ে তামাশা করেছ, জাতিসংঘের আইন ভঙ্গ করে তোমরা যাকে তাকে নিয়ে বাংলাদেশের জাতিসংঘের বেঞ্চকে কলঙ্কিত করেছ, যারা জাতিসংঘে আমাদের রিপ্রেজেন্টেটিভও ছিল না। দেশের থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস বিভিন্ন রকম অজুহাতে বিদেশে নিজের গ্রামীণ এর লবি করে বেড়াচ্ছেন, দেশের কাজ করছেন এই অজুহাতে, মিথ্যা অজুহাতে। নিজের দল, নিজের গ্রামীণের ফয়দা নিয়েছেন শত শত কোটি টাকার। কোন অজুহাতে বর্তমান সরকার আমাদের নির্বাচন অনুষ্ঠিত করবে? এই সরকার তো নিরপেক্ষ নয়। আওয়ামী লীগ এর বিরুদ্ধে বিএনপির সবচেয়ে বড় অ্যালিগেশন ছিল যে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে না, নিউট্রাল নির্বাচন অনুষ্ঠিত করে না। ভালো কথা, বর্তমান সরকারকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার মতো ক্ষমতা রাখে, ইচ্ছা রাখে? আমি তো বলেছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মনে হচ্ছে কি সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এই সরকার কি সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা রাখে? মোটেই না, মোটেই না। সুষ্ঠু বিচার প্রক্রিয়ার কোন রকম ফ্যাসিলিটেট কি বর্তমান সরকার করে দিয়েছে? না, না। যারা যে সকল বিচারক, যে সকল আইনজীবীরা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে আইনি সহায়তা দিতে চায়, তাদেরকে কেন হ্যারাস করা হচ্ছে?
কেন? এই মাত্র কয়েকদিন আগেও তো মেহেদী হাসানের সাথে ইন্টারভিউতে ডক্টর ইউনূস বলেছিলেন যে আওয়ামী লীগ নাকি শক্তিমত্তা থাকলে দেখাতো। তাহলে কি আওয়ামী লীগের কর্মীরা শক্তিমত্তা দেখাবে? আওয়ামী লীগের নেতা কর্মীরা শক্তিমত্তা যদি দেখাতে চায়, বাংলাদেশ কিন্তু যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে পরিণত হবে। সেটা কি ভালো হবে? আপনাদেরকে সর্বশেষে বলছি, সাবধান থাকুন। জঙ্গিরা, যাদেরকে ইউনূস সরকার ছেড়ে দিয়েছে, সেই জঙ্গিরা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে দোষ চাপাতে পারে। সাবধান থাকবেন। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে, স্বাধীনতার শত্রুদের পরাভূত করতেই হবে। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই।